ছিল, কিন্তু আমরা মানে এটা প্রমিনেন্ট ফিগার ছিল না। জুলাই আন্দোলনের বেশ কিছু পরে যখন জুলাই আন্দোলনের যারা অংশীজন তারা যখন চিন্তা করলো যে হাদিকে মানে জুলাই আন্দোলনকে একটা সাংস্কৃতিক রূপরেখা দেয়া হবে, তো তার অংশ হিসেবে উসমান হাদিকে দায়িত্ব দেয়া হলো জুলাই আন্দোলনের সাংস্কৃতিক রূপরেখা তৈরির জন্য ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ তৈরি করে হাদিকে মাঠে নামানো হলো বা হাদির মাঠে নামলো। দেন আমরা প্রথমে তাকে চিনলাম। মানে যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, আমি খুব বিব্রত ছিলাম যখন এই ইনকিলাব মঞ্চ তৈরি হয়। তখন বেশিরভাগ মানুষ মনে করত যে এটা বোধহয় ইনকিলাবের কোনো একটা কিছু, এবং আমাকে অনেক লোক প্রশ্ন করতো, অনেক লোক না মানে বিপুল পরিমাণ লোক প্রশ্ন করতো যে এটা বোধহয় ইনকিলাবের কোনো একটা শাখা সংগঠন। আমি হাদির সাথে একাধিকবার কথা বলেছি, ভাই একটু ইনকিলাবে আসেন, এসে আপনি এটা একটু আমার টকশোতে এসে প্রচার বাধ্যত বলেন যে এটা ইনকিলাবের কিছু না। হাদি আসবো আসবো করে যাই হোক, পরে আসেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। কিন্তু যে সাংস্কৃতিক রূপরেখার জন্য হাদিকে মাঠে নামানো হলো, আমরা দেখলাম যে হাদির যে ভাষা প্রয়োগ, সেই ভাষার মধ্যে কিন্তু সেই সংস্কৃতির ছোঁয়া নাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে বিখ্যাত অমুক টমক ছিঁড়ে ফেলতে হবে, এইগুলো একজন সংস্কৃতিবানের মুখের ভাষা হতে পারে না। যাই হোক, তবুও হাদি বিখ্যাত হয়েছিল, জনপ্রিয় হয়েছিল এদেশের ভারত বিরোধী মানুষের, বা ভারত বিরোধী বলবো না, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মানুষের যে মানে কণ্ঠস্বর বা চেতনার একটা কেন্দ্রবিন্দুতে হাদি নিজেকে মানে উপস্থাপন করতে পেরেছিল। তার বক্তব্যগুলো স্পষ্ট ছিল এবং বেশ বলিষ্ঠ ছিল। এবং আপনি জানেন যে এই যে আজকে যে কথাটা হচ্ছে, মমতার যে কথাটা এলো, আমরা যদি সেটাকে টানি, আমরা দেখতে পাবো যে ইলিয়াস আলী তিনি যখন টিপাইমুখ বাঁধ নিয়ে আন্দোলন করলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন করার পরেই কিন্তু ইলিয়াস আলী গুম হয়েছিল। এবং একইভাবে হাদিও কিন্তু এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু সবচেয়ে বেশি কথা হাদি বলেছে। এবং যখন অন্যান্য রাজনৈতিক দল, মানে অর্থাৎ যারা জুলাই যোদ্ধা বা জুলাইয়ের ইয়ার লোকজন, তারা হয়তো সামনে একরকম বলছে, কিন্তু পিছন দিয়ে আবার তাদের অ্যাক্টিভিটিটা অন্যরকম ছিল। আপনি এখন দেখেছেন এই যে হাসানাত আব্দুল্লাহ বসুন্ধরার বিরুদ্ধে তখন খুব জোরালো বক্তব্য দিয়েছে, আবার একই সাথে বসুন্ধরার কাছ থেকে কিন্তু নানা ধরনের সহায়তা নিচ্ছে। এই চিঠিগুলো কিন্তু এখন বেরিয়ে এসছে। একইভাবে দেখেন, এই যে আমার আগের ভাই যিনি বলছিলেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা, দেখেন এই আওয়ামী লীগের পুনর্বাসনটা কিন্তু জুলাই আন্দোলনের দিন থেকেই শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে উবাইদুল কাদেরকে কিভাবে কারা তার বাড়ি থেকে বের করে নিয়ে পালাতে সহযোগিতা করেছিল এবং কত টাকার বিনিময়ে, সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় এসছে। এবং এখন গত 2-3 দিন ধরে খুব ভাইরাল হচ্ছে এই যে আমাদের এনসিপির নেতা হান্নান মাসুদ, তিনি 7 তারিখেই আওয়ামী লীগের একজন নেতার সাথে, সাবেক এমপি, তার এলাকার নোয়াখালীর, তার সাথে বৈঠক করেছে। 4 কোটি টাকা, পরে এটা রফা হয়েছে 3 কোটি টাকা, তাকে এয়ারপোর্টে পার করে দেবে, এবং ছবি টবি সব বেরিয়ে এসছে অলরেডি। তো তার মানে হলো যে এই যে আওয়ামী লীগ, আমি কয়েকদিন আগে বাড়িতে গেলাম, এই যে ঈদের ছুটিতে বাড়িতে গেলাম, আমি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি। আমি রোজার ঈদে যখন বাড়িতে গিয়েছি, আমি তখন এলাকায় আওয়ামী লীগের খুব নেতাদেরকে খুব একটা দেখিনি, এবং থাকলেও তারা একেবারে ওই যে মাঠের ভিতরে বোরিং বলে আমাদের এলাকায়, অর্থাৎ ওই যে সেচের জন্য সেচের যে মোটর রাখে, ওইটার যে ঘরটা থাকে ওইটাকে বোরিং ঘর বলে, তো ওই ঘরের ভিতরে রাতে তারা ওরকম জায়গায় বসতো আর কি। এবারে গিয়ে দেখলাম যে না, তারা বেশ এলাকায় অনেকেই ফিরে এসছে, এবং তারা বাজারেও একটা কর্নারে বিভিন্ন কর্নারে বসছে, এবং আরো কয়েকটা জায়গায় আমি গেলাম, কয়েকটা জেলাতে আমি ঘুরলাম ঈদের ছুটিতে, সব জায়গাতেই দেখলাম আওয়ামী লীগ ফিরে এসছে। এবং কিভাবে ফিরে এসছে, বিএনপি, জামাত, এনসিপি, সামনে যেহেতু আপনার মানে এটা কি বলে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মানে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য এরা সবাই পাগল হয়ে গেছে, এবং এর জন্য কে কত বেশি আওয়ামী লীগ তোষণ করবে, মানে প্রতিযোগিতা করে তোষণ করছে প্রত্যেকে। হ্যাঁ, তো সেই যে জায়গাটাতে আওয়ামী লীগ কিন্তু এর পাক দিয়ে
আপনার ঢুকে যাচ্ছে এই আওয়ামী লীগের তোষণের জায়গা থেকে। প্রত্যেকটা দল মুখে একরকম কথা বলছে, সব দলই, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি মুখে নানা রকমের কথা বলছে, আওয়ামী লীগ বিরোধী চেতনার কথা বলছে, কিন্তু প্রকাশ্যে আবার বলছে যে না, এটা মানে আওয়ামী লীগ, এবং তারা তো অলরেডি বলেছে যে আওয়ামী লীগ, যারা গুড আওয়ামী লীগ, তাদের মানে এনসিপি অফিসিয়ালি ঘোষণা করেছে তারা এনসিপি তে যোগ দিতে পারবে, এবং তারা যোগ দিচ্ছে, দলে দলে যোগ দিচ্ছে এনসিপিতে, এনসিপি বিভিন্ন কমিটিতে যোগ দিচ্ছে, এবং পরবর্তীকালে বিভিন্ন মানে এদের সমালোচনা হচ্ছে, আবার কিছু কিছু কমিটি থেকে তাদের বাদ দিচ্ছে, এগুলো হচ্ছে। তো সবটা তো আর আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো সমালোচনা হচ্ছে শুধু সেগুলোই মানে এই হচ্ছে। আমাদের দেশে যেমন ভাইরাল হলে কোনো একটা হত্যাকাণ্ড, কোনো একটা ধর্ষণ ভাইরাল হলে তার বিচারটা দ্রুত হয়, ওরকম আর কি বিষয়গুলো হচ্ছে আর কি। তো এই যে জায়গা দিয়ে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। এবং আপনি দেখেন এই যে গত পরশুদিন আপনার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তিনি বেরিয়ে এলেন। তিনি বেরিয়ে এসে তিনি বললেন যে আমি সিটি কর্পোরেশন ইলেকশন করব। তো এখন আইভী সাবেক মেয়র, নিশ্চয়ই তার জনপ্রিয়তা আছে, এবং স্বাভাবিকভাবে পরাজিত দল বা যারা একটু মানে ইয়েতে থাকে তারা ঐক্যবদ্ধ থাকে। কাজে আইভী যদি সত্যি সত্যি ইলেকশন করেন, তিনি কিভাবে ইলেকশন করবেন, তিনি হয়তো দলীয় ইলেকশন করতে পারবেন না। আর সিটি কর্পোরেশন ইলেকশন তো দলীয় হয়ও না। যদি না হয় তিনি হয়তো একটা ওই নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরাম টোরাম এরকম একটা কিছু নাম দিয়ে হয়তো ইলেকশন করবেন। সেক্ষেত্রে কি হতে পারে, সেটা কি এই যে আপনার আমরা যে বললাম যে আপনি যে মানে বয়ানটা দাঁড় করাতে চাইলেন যে বিএনপি বের করে দিচ্ছে কিনা, দীপুমণিকে বের করে দিচ্ছে কিনা, ধরেন নারায়ণগঞ্জে যে সেলিনা হায়াৎ আইভী বেরিয়েছে, আইভী বেরোনোর পরে আইভী যদি সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়ায়, তাহলে সে কার জন্য হুমকি হবে? বিএনপির জন্য হুমকি হবে নিঃসন্দেহে। বরং সেখানে দেখা যাবে যে জামায়াত হয়তো বলতে পারে যে ঠিক আছে, আমাকে 5টা ওয়ার্ড কমিশনার দাও, আমি তোমাকে মেয়র পদে সাপোর্ট দিচ্ছি। যেটা মানে ফ্যাসিবাদী আমলে জামাতের সাথে আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আওয়ামী লীগ এভাবে করেছে। সমস্ত উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের পৌরসভায় তারা মেয়র পদে, চেয়ারম্যান পদে তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। বিনিময়ে তারা হয়তো কোনো একটা মেম্বার, কোনো একটা কাউন্সিলর, একটা দুটো তারা নিয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে আপনার যে মূল পয়েন্টটা আমি ফেরত আসছি ওই